হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম। আমি সুশোভন রয় স্যার, আনএকাডেমি WBPSC এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আবারও আজকে একটা নতুন সেশন পড়ব। তো এই সেশনে আজকে আমরা একটা প্র্যাকটিস সেশন করব এবং কি করব কি না করব সে সম্বন্ধে বলবো। তো আগে একটু আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই। তো আমার নাম সুশোভন রয়, তোমরা জানো। আমি তোমাদের ইংলিশ সাবজেক্টটা পড়াই। এই ইংলিশ সাবজেক্টটা আমি WBCS, WBPSC, SSC, WEP ব্যাঙ্কিং এবং আরও যা যা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা এক্সাম হয় সব এক্সামের জন্য যে ইংলিশের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সেকশনটা থাকে সেই সেকশনটা আমি তোমাদের পড়াই এবং তোমাদের কোচিং দিই। তো এই সেকশনটার মধ্যে অ্যাকচুয়ালি অবজেক্টিভ থাকে, ডেসক্রিপটিভ থাকে এবং এই দুটোর থাকে প্র্যাকটিস সেশন, ঠিক আছে? তো আমরা এই দুটোই করাই। তো আমি আমার ফ্রি ক্লাস অ্যাভেলেবিলিটি পাবে এই ইউটিউব চ্যানেলে কিছু এবং অ্যাজ ওয়েল অ্যাজ WBPSC আনএকাডেমি প্ল্যাটফর্মে। তো যারা যারা আমার ফ্রি ক্লাসগুলো আমার সাথে প্রত্যেক দিন ইংলিশের উপর ফাউন্ডেশন, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাস করতে চাও তারা প্রত্যেক দিন আমার সাথে কিন্তু কানেক্ট থাকতে পারো। সেটা কিভাবে থাকবে তোমরা? সেটা থাকবে হচ্ছে মানডে টু স্যাটারডে আমি প্রত্যেক দিন 9:30 থেকে 10:30 ক্লাস নিই। এই 9:30 থেকে 10:30 আমার ক্লাসের টপিক থাকে পুরোপুরি। প্রথমে থাকে প্র্যাকটিস, তারপরে থাকে তোমাদের ফাউন্ডেশন। এবং এই 9:30 থেকে 10:30 কীভাবে তোমরা জয়েন করবে? তোমরা প্লে স্টোরে যাবে, তোমাদের মোবাইল থেকে প্লে স্টোরে উপরে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে আনএকাডেমি লার্নিং অ্যাপ। এই আনএকাডেমি লার্নিং অ্যাপ সার্চ করার পরে দেখবে গোল তোমাকে দেবে। গোল মানে তুমি যে কী জন্য পড়তে চাও, SSCর জন্য, রেলওয়ের জন্য, ব্যাঙ্কিংয়ের জন্য, WBPSCর জন্য, WEPর জন্য। তো তুমি সিলেকশন করবে WBPSC এবং সেখানে আমার নামের যে প্রোফাইলটা আছে সেটাকে ফলো আপ করবে। তাহলে এখান থেকে তুমি আমার ক্লাসের WBPSC, SSC, WEP সমস্ত যে পরীক্ষাগুলো হয়, আমাদের যে পরীক্ষাগুলো আমরা সবাই দিয়ে থাকি, তো সেই পরীক্ষাগুলোর অবজেক্টিভ, ডেসক্রিপটিভ ইংলিশে তুমি ক্লাস ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ওখানে। এবং তারপরে তোমার যদি মনে হয় ফ্রি ক্লাস করার পরে হ্যাঁ আমি পেইড ভার্সন কোর্সে আসতে চাই, আমি ডিটেল ক্লাস করতে চাই, তখন তুমি আনএকাডেমি প্লাসের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারো। তো তার আগে তুমি ভালো করে ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো। এবার চলে আসি যে আজকে আমাদের বিষয় কি হবে। দেখো, আমরা আগের দিনের ক্লাসে ভার্বের উপরে এবং তার আগের দিনের ক্লাসে প্রোনাউনের উপরে কি করেছি, বেসিক পড়েছি। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস সেশনটা কি? দেখো, প্র্যাকটিস সেশন এর অনেকগুলো পার্ট হয়। এই প্র্যাকটিস সেশনকে আমরা ডিভাইড করি অনেকগুলো পার্টে। তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে যে PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অফ হোয়াট? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অফ SSC, অফ WBCS, WBP, KP কনস্টেবল, ব্যাংক, ঠিক আছে? তো এই ধরনের সমস্ত যে পরীক্ষাগুলো আছে তাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা সলভ করি। মোটামুটি আমি তোমাদের 2000 থেকে শুরু করে যতগুলো পেপার হয়েছে SSC, PSC যতগুলো পেপার হয়েছে টিল 2021 পর্যন্ত বা 22তেও যে পরীক্ষাগুলো হচ্ছে, তো তার আমরা পেপার কিন্তু সলভ করি, ঠিক আছে? তো সেখানে প্রচুর পেপার হয়, প্রচুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স হয়। এই কোয়েশ্চেনগুলো করলে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বুঝতে পারবে কোনো অপশন এলিমিনেট করতে হবে, কোনটা কি সবই বুঝতে পারে। এর অনেকগুলো প্রফিটেবল জায়গা আছে, এর অনেকগুলো প্রফিটেবল এরিয়া আছে। এরপরে চলে আসি, এছাড়াও আমাদের আর কি পার্ট থাকে। এছাড়াও যে আমাদের আর একটা পার্ট থাকে, সেই পার্টটাকে, প্রথম পার্টকে তাহলে আমরা বললাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে, বা PYQ বলি, PYQ। এছাড়া আসবো আমরা সাজেস্টিভ বেসিক সেট এবং অ্যাডভান্স সেট। তাহলে সাজেস্টিভ বেসিক সেট বা অ্যাডভান্স সেট কি? আমরা স্টুডেন্টসদের প্রথমে, যারা একদম নিউ কামার স্টুডেন্টস, যারা প্রথম শুরু করছে, তাদেরকে প্রথমে আমি করাই সাজেস্টিভ বেসিক সেটস। এই সেটগুলো হচ্ছে পুরোপুরি সাজেশন তৈরি করা আমার, যে কোয়েশ্চেনগুলো তুমি হুবাহু কোয়েশ্চেন পেপারে দেখতে পারবে। সেটা সিনোনিম হতে পারে, সেটা গ্রামাটিক্যাল রুল হতে পারে, সেটা রিঅ্যারেঞ্জমেন্টের প্যাটার্ন হতে পারে, সেটা ক্লোজ টেস্টের প্যাসেজ হতে পারে বা কম্প্রিহেনশন হতে পারে, সেটা ভয়েস চেঞ্জের টাইপ হতে পারে, সেগুলি আমরা কিন্তু এখানে সলভ করব, মানে সাজেস্টিভ বেসিক সেট। তাহলে প্রথম 3 থেকে 4 মাস আমরা সাজেস্টিভ বেসিক সেট করব এবং তারপরে 3 থেকে 4 মাস আমরা করি সাজেস্টিভ অ্যাডভান্স সেট। অ্যাডভান্স সেটের মানে একটু কোয়ালিটি হাই হয়, বেসিক সেট মানে একটু লো থেকে মিডিওকর কোয়ালিটি, আর অ্যাডভান্স সেট মানে মিডিওকর টু হাই কোয়ালিটি, ঠিক আছে? যেটাকে আমি ভোকাব ভ্যাকসিনে পড়াই লেভেল 1 কোয়ালিটি হচ্ছে বেসিক সেট, আর লেভেল 2 আর লেভেল 3 হচ্ছে অ্যাডভান্স সেট, ওকে? তো এরপরে কি আসে?
এরপরে আসে আরও 3 নম্বরে, যেখানে ধরো আমরা যে ম্যাগাজিন বেসড যে কোয়েশ্চেনগুলো পাই, এটাকে বলতে পারো তুমি ম্যাগাজিন বেসড প্লাস অনলাইন বেসড সেট। অনলাইন বেসড সেট, তোমরা অনেক ম্যাগাজিন পড়ো, যেমন ধরো প্রতিযোগিতা দর্পণ, প্রতিযোগিতা কিরণ, তারপরে পরীক্ষার প্রস্তুতি, ঠিক আছে, অনেকগুলো অ্যাচিভার্স, যেগুলো ভালো ভালো ম্যাগাজিন আছে মার্কেটে। তো সেই ভালো ভালো ম্যাগাজিন থেকে অনেকগুলো ইংলিশের কোয়েশ্চেন থাকে, সেখানে হয়তো একটুখানি শুধু বলে দিল যে এটার আনসার সি হবে আর এর জায়গায় ইজ হবে, এর ডিটেল অ্যানালিসিস করা হয় না। তো আমরা যতগুলো প্রত্যেক বছরের ম্যাগাজিন আছে, তো যতগুলো টপ ক্লাস কোয়েশ্চেন হয় সেটা, এবং তার সাথে তোমরা যে অনলাইনে পড়াশোনা করো, অনলাইনে তোমরা গ্রেড আপ বলো, ব্যাংকার্স আড্ডা বলো, আনএকাডেমি বলো, টেক্সট বুক বলো, প্র্যাকটিস বুক বলো, অ্যাফেয়ার্স ক্লাউড বলো, ঠিক আছে, তারপরে তুমি আরও যা সাইট আছে তোমার যে সাইটগুলো পছন্দ, সেই সমস্ত সাইটগুলো থেকে তোমরা যে টেস্টগুলো দাও, সেখানে একটা গ্রিন হয়ে যায় এবং নিচে একটা সলিউশন লেখা থাকে, যেটা অনেক সময় তুমি বুঝতে পারো, আবার অনেক সময় তুমি বুঝতেও পারো না, ঠিক আছে। তাহলে এই যে সলিউশনগুলো আসছে, এই সলিউশনগুলো আমরা যদি ডিটেলে একটু ভালো করে অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের প্র্যাকটিস সেশনকে। তাই তোমাদের বলা হচ্ছে যে এই 3টে সেক্টরের প্র্যাকটিস কিন্তু আমরা করব। এখান থেকে একটা সেকশন, এখান থেকে একটা সেকশন, এখান থেকে একটা সেকশন। আর মনে হয় না এই 3টে সেকশন করার পরে তোমার প্র্যাকটিস সেকশনে কিছু বাকি থাকবে বা কোনো অংশ বাকি থাকবে। দেখা যাবে তুমি আমার সাথে ফাউন্ডেশন পড়ছো এবং তার সাথে সাথে পিওয়াইকিউ প্র্যাকটিস করছো বা প্র্যাকটিস ব্যাচ করছো, ঠিক আছে। তো এটা আমরা করে থাকি। তাহলে আমার পড়াবার ওয়ে কি অবজেক্টিভে? আমার পড়াবার ওয়ে হচ্ছে আমি একটা ব্যাচ আনি, যে ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আনি। তো এই ফাউন্ডেশন কোর্সে আমি কি করাই, তোমাদের আনএকাডেমি প্লাসে বলো বা যেখানে আমি পড়াই, আমি ফাউন্ডেশন কোর্সটা সপ্তাহে 4 দিন পড়াবো। কত ঘন্টা করে? সপ্তাহে উইকে 4 ডেজ, 1 2 3 4 ডেজ 1.5 ঘন্টা করে এক দিন ক্লাস হবে। তো এই ফাউন্ডেশন ক্লাসে আমরা কি করি? এই ফাউন্ডেশন ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক, প্রত্যেকটা চ্যাপ্টারের রুলস বা কনসেপ্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করি, ঠিক আছে। সেটা পার্টস অফ স্পিচ বলো, ভোকাবুলারি বলো, এবং আমাদের যে রিডিং কম্প্রিহেনশন পার্ট আছে বলতে পারো, সেখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট, ক্লোজ টেস্ট। তাহলে এই ফাউন্ডেশনের পরে কেউ যদি প্র্যাকটিস ব্যাচ আমার সাথে করে, আই থিঙ্ক তার অবজেক্টিভ ইংলিশ 100% ক্লিয়ার হবে। এবং আমি দাবি দিয়ে বলতে পারি যে কোনো অবজেক্টিভ সেকশনের পরীক্ষায় সে আউট অফ 100-এ সে মোটামুটি স্কোর করে আসবে 80 to 85%। কারণ তার পড়াশোনার আর কিছু বাকি থাকবে না, আমরা চ্যাপ্টার ওয়াইজও যাব, প্র্যাকটিসও যাব, আর বাকি কি রাখবো? আর বাকি কিছুই থাকবে না, ঠিক আছে। এছাড়া এরকম যেরকম আমরা করি, এরকম আরেকটা করি আমরা ডেসক্রিপটিভ ব্যাচ। তাহলে আমরা প্রথমে সেমভাবে ডেসক্রিপটিভ ফাউন্ডেশন করি। ডেসক্রিপটিভ ফাউন্ডেশন কীভাবে লেটার লিখতে হয়, কীভাবে ট্রান্সলেশন লিখতে হয়, এবং প্রথম তার বেসিক সেট, তারপরে হচ্ছে মিডিওকোর সেট, তারপরে অ্যাডভান্স সেট বা পিওয়াইকিউ আমরা প্র্যাকটিস করি। তো এইখানে আমরা একটা করি, আবার আরেকটা আলাদাভাবে প্র্যাকটিস ব্যাচ বানানো হয়, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বা আমি সাজেস্টিভ ট্রান্সলেশন, সাজেস্টিভ রিপোর্ট, সাজেস্টিভ লেটার্স, সাজেস্টিভ প্রেসি রাইটিং, ঠিক আছে, এগুলি আমি তোমাদের প্র্যাকটিস করাই। তো এখানেও ডেসক্রিপটিভ ইংলিশেরও আমি দুটো ব্যাচ করাই, যেখানে সপ্তাহে ডেসক্রিপটিভ ইংলিশের এখন ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে 3 ডেজ, ঠিক আছে, এবং প্র্যাকটিস ব্যাচ হচ্ছে ডেসক্রিপটিভের হচ্ছে গিয়ে 2 ডেজ, ঠিক আছে। তো এটা পাবে, এটা মানে 5টা ক্লাস, এটা মানে 3+2, 5টা ক্লাস পাবে ডেসক্রিপটিভের উইকে, আর অবজেক্টিভের পাবে 4+3, 7টা ক্লাস। তার মানে তুমি টোটাল একটা উইকে 12টা ক্লাস পাবে ইংরেজিকে স্ট্রং করার জন্য, এবং সেটা একমাত্র আনএকাডেমি অনলাইন প্রোফাইলে পাবে, আমার পেইড কোর্সে পাবে, যেটা তুমি বাড়িতে বসে করতে পারো। সো দিস ইজ দ্য প্রসেস। আজকে আমরা এই প্রসেসটাই করব এবং এই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আমরা প্র্যাকটিস সেশনের উপর মোটিভেটেড হব, বা কিভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারি, বা আমার সাথে যদি প্র্যাকটিস করতে চাও কিভাবে করতে পারো। সো লেটস স্টার্ট, লেটস বিগিন। চলো দেখো, সিজিএল টিয়ার 1 আজকে আমরা প্রথমে একটা সেট করব, সেট 1। এটাতে কত নাম্বার থাকে? এটাতে 25 নাম্বারস থাকে। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 25 নাম্বারসের সেট থাকে, যার মধ্যে গ্রামার, ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশন বা প্র্যাকটিস পার্ট থাকবে, ঠিক আছে। চলো শুরু করা যাক, এক একটা করে কোয়েশ্চেন করাবো, এবং এর সাথে আজকে আমরা করব একটা সাজেস্টিভ বেসিক সেট, সেটাও 1 করাবো। চলো প্রথম কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন দেখেই বুঝে গেছো উপরে কি করতে বলেছে। উপরে বলেছে যে এরার কারেকশন করতে। একটু ট্রাই করো সবাই।
ফার্স্ট ট্রাই করবে? চলো ফাইন, আনসার বলি এবার। দেখো সবাই এমনভাবে পড়বে যে ক্লাস করছো অফলাইনে, একদম খাতায় লিখবে সিজিএল টিয়ার 1, এক একটা কোয়েশ্চেন লিখবে, তার ডিটেলসটা শুনবে। দেখো অনেকে আনসার করেছো এখানে, তো এখানে আনসার দেখো, দ্য টু মেন ওয়ার কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার ক্লেমিং দ্য সেম ওয়াচ অ্যাজ দেয়ার ওন। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব দেখো, টু মেন আছে, তাহলে টু আছে তার জন্য মেন আছে, এখানে ওয়ান থাকলে ম্যান হতো। আস্তে আস্তে দেখো, তাহলে এই পার্টটা ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট কী আছে? প্লুরাল আছে। তাই এখানে ভার্ব কী আছে? ভার্বও প্লুরাল আছে। তাহলে এগ্রিমেন্ট করলো, এই পার্টে নো এরার। এবার এই মেনকে দেখে দেখো এখানে আছে দেয়ার, তাহলে দেয়ার কথাটা প্রোনাউন, তাহলে এখানে আবার কি করলো? সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট করলো, সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট করলো। কীরকমভাবে এগ্রিমেন্ট করলো? যেখানে টু মেন আছে তো তার জন্য ওয়্যার দেয়ার হলো, এখানে ওয়ান ম্যান থাকলে হিজ হতো। আচ্ছা এবার দেখো, কোয়ারেলিং মানে ঝগড়া করা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব মেন ভার্ব, উইথ ওয়ান অ্যানাদার ক্লেমিং দ্য সেম ওয়াচ। এবার দেখো, এবার টু আছে, এবার যদি রুলস আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা চলে যাব হচ্ছে কি প্রোনাউনে। এটা কোন চ্যাপ্টারে? প্রোনাউন। প্রোনাউনের কোন চ্যাপ্টারে? না, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, প্রোনাউনের টোটাল 9টা ভাগ হয়, তার মধ্যে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে একটা, যেখানে আমরা ইচ আদার আর ওয়ান অ্যানাদারে ভাগ করি। তাহলে ইচ আদার কখন হয়? যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে দুজনের, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে দুজনের, সেটা দুজন পার্সন হতে পারে, দুজন থিংস হতে পারে। আর যখন ওয়ান অ্যানাদার কজন হবে? যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে মোর দ্যান টু, দুয়ের বেশি, মোর দ্যান টু, যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে মোর দ্যান টু, তখন এটা হবে। প্লিজ একটু লিখে নাও ফার্স্ট। হলো ক্লিয়ার? এবার দেখো কোয়েশ্চেন তোমায় কি বলেছে বা কি করতে বলেছে, রাইট? একদম দেখো কি করতে বলেছে, রাইট, বলেছে রেসিপ্রোকাল প্রোনাউনের ইচ আদার আর ওয়ান আদার ইউজেস ভাবো। এবার দেখো সেন্টেন্সটা কি বলেছে, বলেছে দ্য টু মেন ওয়ার কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার ক্লেমিং দ্য সেম ওয়াচেস অ্যাজ দেয়ার ওন। এবার দেখো কতজন আছে? টু আছে, সরি টু আছে, টু এর পরে কি আছে? উইথ ওয়ান অ্যানাদার। বলো ঠিক আছে না ভুল আছে? একদম রং আছে, এখানে টু আছে, তার আনসার কি হবে? ইচ আদার। হয়ে গেল? তাহলে এটা একটা প্রোনাউনের চ্যাপ্টার থেকে আসা এরার কারেকশন, এটা একটা প্রোনাউনের চ্যাপ্টার থেকে আসা এরার কারেকশন। ওকে ক্লিয়ার হলো? চলো ফাইন, লিখে নাও, লিখে নাও, অবশ্যই লিখে নাও সবাই, আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? এবার ধরো বললাম, রাইট, এবার ধরো এখানে ওয়ান অ্যানাদার কখন হতো? যদি এখানে টু এর জায়গায় 5 থাকতো তাহলেই ব্যাস কী হতো? 5 জনের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, তার জন্য এখানে কী হতো? তখন ওয়ান অ্যানাদার হয়ে যেত। ওকে, ওয়ান অ্যানাদার হয়ে যেত, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হলো কনসেপ্ট? চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এভরিবডি নোজ দ্যাট ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল অফ অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বানাও, প্রথমে চেষ্টা করো তারপর আমি বলছি। এক্সকিউজ মি, কমপ্লিট? চলো ফাইন, আনসার দিই। ওকে দেখো, তাহলে প্রথমে আনসার বলে দিই। আনসার হবে সি পার্টে, এখানে কি হবে? আদারটা অমিট হবে, আদার অমিট, আদার অমিট। কেন অমিট হবে সেটা বলছি, আগে পার্টে পার্টে বুঝবো। প্রথমে দেখো আছে এভরিবডি, একে আমরা বলি প্রোনাউন। আবার কি টাইপের প্রোনাউন?
না একে আমরা বলি ইনডেফিনাইট প্রোনাউন, যেটা ডেফিনিট করে বলা যায় না সেটাই। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, দেখো ওরা প্লুরালের মতো দেখতে লাগে কিন্তু সেন্টেন্সে অ্যাক্ট করে কিসের মতো? সাবজেক্টের মতো, মানে মিসের মতো সিঙ্গুলার সেন্স অ্যাক্ট করে। তাহলে এদের পরে যে নাউন বসবে, যে ভার্ব বসবে, যে প্রোনাউন বসবে, সব সিঙ্গুলার হবে। এটা হচ্ছে এদের বেসিক কনসেপ্ট, যে নাউন, প্রোনাউন, ভার্ব বসবে সব সিঙ্গুলার হবে। তাহলে এইটুকু যদি আমরা বুঝি তাহলে দেখো এখানে আছে নোজ, আছে তো? তাহলে এই নোজ কথাটা সিঙ্গুলার না প্লুরাল? বলো বলো, মনে মনে বলো। রাইট, নোজ কথাটা অনেকে বলছে স্যার প্লুরাল। প্রথমে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, এই কনসেপ্টটা অনেকেরই ভুল হয়, ঠিক আছে? দেখো মনে রাখবে, নো একটা মেন ভার্ব, ঠিক আছে? ওকে, আর স্টুডেন্ট একটা নাউন, তাহলে এটা নাউন আর এটা ভার্ব। তো আমরা যদি কনসেপ্টটা একটু ভালো করে লিখি তাহলে দাঁড়াবে যে আমরা নাউনের সাথে এস যোগ করলে জিনিসটা প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস যোগ করলে জিনিসটা সিঙ্গুলার হয়। তাহলে যদি আরেকবার লিখি যে নাউনের সাথে এস না থাকলে কি হয়? সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে এস না থাকলে কি হয়? প্লুরাল হয়। থিওরিটা বুঝে নাও, খুব ভালো করে থিওরি বোঝো। তাহলে এই থিওরিটা যদি এখানে কাজে লাগাই তাহলে এটা স্টুডেন্ট, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা নাউন, এস আছে নেই, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে এবার আমি এক কাজ করলাম, এর সাথে এস যোগ করে দিলাম, তাহলে নাউনের সাথে এস যোগ করলাম, কি হয়ে যাবে? নাউনটা প্লুরাল হয়ে যাবে। কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। এবার এখানে আছে নো, এটা হচ্ছে ভার্ব, কি ভার্ব? মেন ভার্ব। এই ভার্বের সাথে যদি এস যোগ করে দিই তাহলে কি হবে? সিঙ্গুলার। কিন্তু যদি এস মুছে দিই, মানে এস না থাকে, তাহলে প্লুরাল। তাহলে নো কথাটা প্লুরাল, কিন্তু নোস কথাটা কি? সিঙ্গুলার। নো কথাটা কি? প্লুরাল, কিন্তু নোস কথাটা কি? সিঙ্গুলার। একটু কনসেপ্টটা লিখে নেবে, একটু কনসেপ্টটা সবাই লিখে নেবে। ফার্স্ট, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টগুলো না থাকলে কি হবে? আমরা অনেক সময় বেসিক ইংরেজি ভুল করব, যাতে আমাদের এরর কারেকশন তো ভুল হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপটিভ ইংলিশে যে সেন্টেন্স মেকিংয়ের উপর নাম্বার থাকে সেটাও আমরা আর পাবো না। কারণ আমি ভুল সেন্টেন্স লিখলে আমাকে প্রথমেই খাতা রিজেক্ট করে দেবে, কারণ এই তো সেন্টেন্সই কনস্ট্রাকশনই পারবে না। ওকে, ভেরি গুড, লিখতে থাকো। চলো ফাইন, আশা করি কমপ্লিট। মুছলাম। নাউনের সাথে এস থাকলে প্লুরাল, ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, মোদ্দা কথা এটাই। আবার চলে আসি, তাহলে আবার যদি স্লাইডে আসি তাহলে দেখা যাচ্ছে এখানে যে নোজ আছে, তাহলে এভরিবাডির পরে সব সিঙ্গুলার হবে, তাহলে এভরিবাডি কথাটা সিঙ্গুলার, তাহলে নোজ কথাটাও সিঙ্গুলার, এটা তো প্লুরাল নয়, এটা সিঙ্গুলার। এখন নোজ আছে, হয়ে গেল। চল, দ্যাট ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল, ভুটান ইজ দ্য মোস্ট পিসফুল, ভুটান সিঙ্গুলার, ইজ দ্য মোস্ট পিসফুল। এবার দেখো দ্য মোস্ট পিসফুল, এটাকে যদি আমি অ্যাডজেক্টিভে আনি তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। এবার এই সুপারলেটিভ ডিগ্রিতে এই দাটা বসছে সুপারলেটিভ ডিগ্রিকে দেখে নয়, এটা আমরা আবার ভুল জানি, আমরা ভাবি যে সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, রুলস এরকম নয়। এই যে ভুটানকে স্পেসিফিক করা হচ্ছে, অনেকগুলো কান্ট্রিজের মধ্যে ভুটানকে স্পেসিফিক করা হচ্ছে, তাই এই নাউনটার জন্য এই আর্টিকেলটা আসছে, এই সুপারলেটিভ ডিগ্রির সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নেই। তো আমরা এটাকে শর্টকাটে মনে রাখি যে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা বসে, কিন্তু এটা রুলস নয়, এটা ভুল রুল। সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, কারণ সুপারলেটিভ ডিগ্রির জন্য নয়, কারণ এর আগে যে নাউনকে সুপারলেটিভ বানানো হচ্ছে, মানে যে নাউনের ব্যাপারে কথাটা বলা হচ্ছে, অ্যাডজেক্টিভটা বলা হচ্ছে, সেই নাউনকে সিগনিফাই করে আমরা আর্টিকেলটা বসাই, ঠিক আছে? তাহলে এখানে দাটা কার জন্য হচ্ছে? ভুটানের জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সুপারলেটিভ ডিগ্রি আছে অফ অল। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা যদি ডিগ্রির রুলসে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রির যখন আমরা ম্যাজিক বক্স পড়ি তখন কিন্তু আমরা দুটো জিনিস পাই। একটা পাই প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে দা পাই, তারপরে পাই অফ অল, ঠিক আছে, তারপরে পাই ওয়ান অফ দা। এবার এদের তিনজনের রুলস কি? অফ অলের পরে যে নাউন থাকবে সে নাউন সবসময় কি হবে? প্লুরাল হবে। ওয়ান অফ দার পরে যে নাউন থাকবে সেটা সবসময় প্লুরাল হবে। এবার কেন? কারণ অনেকজনের মধ্যে একজনকে বলছে, অনেকজনের মধ্যে একজনকে বলছে, এটা কিন্তু খুব ভাইটাল রুল। দুটো দিয়ে এরর কারেকশন বহুবার এসছে,
আমাদের চলেও এসছে এরর কারেকশন, দেখতে পাচ্ছ, রাইট? তাহলে অনেকজনের মধ্যে একজনকে বোঝালেই আমরা কি বোঝাই? সিলেকশন বোঝাই। আমরা কি বোঝাই? সিলেকশন বোঝাই। তো যখনই আমরা সিলেকশন বোঝাবো, তখনই কিন্তু আমাদের আনসার করতে হবে অফ অল বা ওয়ান অফ দ্য দিয়ে, সুপারলেটিভ ডিগ্রিতে। হয়ে গেল? লিখে নাও, এটা মুছে দেবো। ক্লিয়ার? এটা কনসেপ্টটা লেখো। হয়ে গেছে লেখা? চলো, ভেরি গুড। লেখা কমপ্লিট হলে আমরা যাব একটু আনসারে। দেখো, এবার আনসারে যদি বলি আমি যে ভুটান ইজ দ্য মিস অফ অল, তাহলে অফ অলের পরে আমরা নাউন বসাই, তাহলে আদার কথাটা কোথার থেকে আসলো? দেখো, আদার কথাটা দুটো ডিগ্রিতে ইউজ করি। পজিটিভ ডিগ্রিতে নো আদার ইউজ করতে পারো, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার ইউজ করতে পারো, বা মোস্ট আদার ইউজ করতে পারো, বা অল আদার ইউজ করতে পারো। এগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এগুলো তুমি ইউজ করতে পারো, বাট এগুলি তো রং ইউজেজ। এখানে তো কম্পারেটিভ ডিগ্রি বলেনি বা পজিটিভ ডিগ্রিও নেই। তাহলে অফ অলের পরে ডিরেক্ট কান্ট্রিজ আসবে। দেখো, নাউন প্লুরাল চলে আসবে, ঠিক আছে? তাহলে মোদ্দা কথা হচ্ছে এখানে অফ অল আনসার হবে। আনসার অমিট আদার। ক্লিয়ার আশা করি? চলো নেক্সট কোয়েশ্চেন। খুব ডিটেলে বলছি, ভালো করে লিখে নেবে। এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, যে একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস মিক্স থাকবে, ঠিক আছে? এবার দেখো, এই দূর থেকে যদি সিনোনিম পড়তে হয়, তা দেখো এই দূর থেকে সিনোনিম হচ্ছে এই যে কথাটা আছে কোয়ারেলিং। এই কোয়ারেলিং কথাটার সিনোনিম এসছে পরীক্ষায় ক্যান্টেন কিউরিয়াস। কি এসছে? ঝগড়ুটে। ক্যান্টেন কিউরিয়াস দুবার পড়েছে এসএসসির পরীক্ষা। ক্যান্টেন কিউরিয়াস লিখে রাখবে, আবার রিপিট আসতে পারে। ওকে, আচ্ছা দেখো, এইখানে একটা ওয়ার্ড আছে ক্লেইমিং। ক্লেইম, এটা এই বছর WBCS এসছে ফরগোর অপোজিট, মানে অ্যাবান্ডান, গিভ আপ, ফরগো, রেলিংকুইশ, ঠিক আছে? ক্যাপিচুলেট, এদের অ্যান্টোনিম হচ্ছে ফরগো। মানে ক্লেম করা মানে কি? কোনো জিনিস কন্টিনিউ করা বা কোনো জিনিস দাবি করা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফরগোর, এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে সেম কথাটা দেখতে পাচ্ছ, এর সিনোনিম এসছে পরীক্ষায়। কি এসছে? অ্যাকিন, সিমিলার, রিজেম্বল, ঠিক আছে? অ্যাকিন, সিমিলার, রিজেম্বল, আইডেন্টিক্যাল। তোমার ডেসক্রিপটিভ লিখতেও কাজে লাগবে, ঠিক আছে? ওকে, আইডেন্টিক্যাল মানে সেম, ওকে, বা রিজেম্বল মানে সাদৃশ্য, সিমিলার বা অ্যাকিন, AKIN, অ্যাকিন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু, অ্যাকিন টু, আইডেন্টিক্যাল টু, এগুলি সিনোনিম এসছে। ওকে, আচ্ছা, এখানে দেখো সিনোনিম হচ্ছে পিসফুল। যদি ওয়ার্ডে আসি আমি, পিসফুল, পিস কথাটা থেকে সিনোনিম এসছে সিরিন, কাম, প্লাসিড, ট্র্যাঙ্কুইলিটি। এই চারটে শব্দ। সিরিন, বা তুমি প্রথম থেকে বলতে পারো সব থেকে ছোটো শব্দ হচ্ছে কাম, ঠিক আছে? তারপরে সিরিন, SEREN, সিরিন, প্লাসিড, PLACID, প্লাসিড, ট্র্যাঙ্কুইলিটি, TRANQUILITY। এই ট্র্যাঙ্কুইলিটিটা স্পেলিং কারেকশানও এসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ভোকাবুলারি আমরা যদি তৈরি করতে চাই, ঠিক আছে? এই হচ্ছে ভোকাবুলারি আমরা যদি তৈরি করতে চাই। দেখো, তার মানে আছে কোয়েশ্চেনে এরার, আমি শেখালামও এরার, সেখান থেকে আমরা কিন্তু 4, 3, 7, 8টা আমরা সিনোনিম শিখে নিলাম। তাহলে এই সিনোনিমগুলোই পরবর্তীকালে পরীক্ষা আমরা রিপিট করব। সো এই জায়গাটা হচ্ছে প্র্যাকটিসের ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা কোয়েশ্চেন কত করব সেটা প্রফিটেবল এরিয়া নয়। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, দিল্লি, বম্বে, কলকাতা এসব চলতেই থাকে, ঠিক আছে? সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আমি একটা কোয়েশ্চেন থেকে কতটা প্রোডাক্টিভ নলেজ গেইন করতে পারছি সেটা, ঠিক আছে? যে প্র্যাকটিস ব্যাচ এর জন্য আনা, প্র্যাকটিস ব্যাচ এর জন্য করানো। একটা কোয়েশ্চেনে দেখবে 1.5 পাতার নোটস হচ্ছে, ঠিক আছে? দুটো কোয়েশ্চেন মিলিয়ে 1.5 পাতার নোটস হয়ে গেল তোমার। ওকে, সেই নোটসটাকে পরীক্ষার আগে রিভিশন করতে হবে এবং এটাকে পাশে চ্যাপ্টার লিখতে হবে, হ্যাপাজার্ট নয়। এটা অ্যাডজেক্টিভ, একটা প্রোনাউন। তাহলে যখন আমি রেসিপ্রোকাল প্রোনাউন কনসেপ্টে পড়বো, তখন এই প্রোনাউনের কোয়েশ্চেনটা ওইখানে অ্যাড করে দিতে হবে। প্র্যাকটিস থেকে নিয়ে একটু খাটতে হবে, সাজাতে হবে, ওরিয়েন্টেশন আনতে হবে, তাহলে গিয়ে জব হবে। আর এই ইংলিশ সাবজেক্টটা খুবই সহজভাবে পড়াতে কীভাবে হয় বা পড়তে কীভাবে হয় সেই জিনিসটা তোমাকে বলবো। বিশাল বিশাল কঠিন কঠিন শব্দ পড়লাম, বিশাল কঠিন গ্রামার পড়লাম, আমি আমার বিশাল নলেজ ঢাললাম, তাতে কোনো লাভ নেই। প্রোডাক্টিভ পড়াশোনা হচ্ছে এটা, যে যতটুকু আসে
ততটুকু কংক্রিট পড়াশোনা করো এবং এই সাবজেক্টটাকে অনেক সহজলভ্য বানাও, মানে জিনিসটাকে অনেক ইজি বানাও, ঠিক আছে? বিশালভাবে পড়লাম ও করে কোনো লাভ নেই। আর ওরিয়েন্টেশন বানাও। ইজি তখনই হবে যখন তোমার একটা গ্রাফ থাকবে, যখন তোমার একটা প্রোগ্রেস কার্ড থাকবে, যখন তোমার কাছে একটা ওরিয়েন্টেশন কপি থাকবে যে আমি এই খাতায় অবজেক্টিভ ফাউন্ডেশন করছি, এই খাতায় প্র্যাকটিস, এই খাতায় ডেসক্রিপটিভ এবং এই খাতায় ডেসক্রিপটিভ প্র্যাকটিস, ঠিক আছে? তো এই যে চারটের যে আলাদা আলাদা একটা মেলবন্ধন হবে, তাতে করেই কিন্তু তোমার ইংলিশে নাম্বার উঠবে। ওকে, তো ভাবতে হবে যে এই সাবজেক্টটায় কত নাম্বার আসে একটা বছরে, আমি কতগুলো পরীক্ষা দেব, এই পরীক্ষা কতগুলো নাম্বার হবে, এই সেমভাবে বুঝে সেমভাবে জেনে আমি আমার কিন্তু কপিগুলো বানাবো, কারণ এগুলি আমার কাছে অ্যাসেট ছাড়া আর কিচ্ছু হবে না পরবর্তীকালে, রাইট? চলো ফাইন। নেক্সট কোয়েশ্চেন আসো। এবার আসি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3, কোয়েশ্চেন নাম্বার 3 পড়ো। হয়েছে? চলো আনসার দাও। দ্য হায়ার ইউ ক্লাইম দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ টু ব্রিথ। ক্লিয়ার কনসেপ্ট? চলো আনসার দাও। দেখো এখানে অনেক কিছু আনসার করতে পারো। প্রথমে বলাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্বের চ্যাপ্টারের রুলও বলতে পারো বা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারেরও বলতে পারো, এটাও কিন্তু গ্রামার, ঠিক আছে? দেখো, তো আমি যদি একটুখানি ভালো করে আগে একটু ডিটেলে বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্বন্ধে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে ব্যাপারটা, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা দুটো পার্টে ডিভাইড থাকে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। গ্রামাটিক্যাল পার্টের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব থেকে আসতে পারে, যেমন এটা দেখছো অ্যাডভার্ব থেকে বা অ্যাডজেক্টিভ থেকে। আর ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম তো আসতেই পারে, সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস দিয়েও আজকাল বা প্রভাব দিয়েও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি পেতে পারো। ফেজাল ভাব দিয়ে পেতে পারো, বা গ্রামারে প্রেপোজিশন দিয়ে পেতে পারো, বা হোমোফোন, প্যারোনিম, হোমোনিম এগুলি দিয়েও পেতে পারো। সো দিস ইজ দ্য এরিয়া। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা দেখে আমরা আগে একটু বুঝে নেব যে আমার কি টাইপের কোয়েশ্চেন দিয়েছে এখানে। দেখো তাহলে এটা কি টাইপের, এটা হচ্ছে একটা গ্রামার, এটা হচ্ছে একটা গ্রামার। তাহলে গ্রামাটিক্যাল ফিলার, চ্যাপ্টার কি, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সের বিগিনিংয়ে বসে, তাহলে দুদিকেই আর্টিকেল বসবে একটা করে দা। দেখো আমরা কথা বলি, দ্য মোর ইউ আর্ন দ্য মোর ইউ স্পেন্ড, ঠিক আছে? ওকে, তারপরে আমরা বলি যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট বা নো সামথিং, ঠিক আছে? ওকে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ভুল হয়ে গেল। ওকে, তাহলে এই যে কথাগুলো আমরা বলি, ঠিক আছে? ওকে, তো আমি আমার মাঝে মজা করেও বলি অনেকগুলো কথা, রাইট? তো এই যে কথাগুলো বলি আমরা, তো এই কথাগুলোকে আমরা যে ভার্সনে বলি সেই ভার্সনটাই হচ্ছে এটা, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো এখানে বলছে হায়ার, কম্পারেটিভ ডিগ্রি আছে, তার আগে আছে দা, আর্টিকেল। এখানে আছে মোর ডিফিকাল্ট, কম্পারেটিভ ডিগ্রি আছে, তার আগে আছে দা, তাহলে কনস্ট্রাকশন ঠিক আছে, রাইট? এবার ভার্বের পজিশন দেখো, ইউ এর পরে ক্লাইম বসেছে, ইউ প্লুরাল সেন্সে ইউজ হয়, ক্লাইম প্রেজেন্ট টেন্সে প্লুরাল ভার্ব বসেছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে বলছে ইট ড্যাশ টু ব্রিথ, ইট ড্যাশ টু ব্রিথ, ইট ড্যাশ টু ব্রিথ, তাহলে ইটের পরে এখানে আমাকে প্রেজেন্ট টেন্সের ভার্ব বসাতে হবে। তাহলে এটা কারা ক্রস, এটা ক্রস, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আমাকে এখানে সিম্পল প্রেজেন্ট বসিয়েছি, তো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট ক্রস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্রস, তাহলে হয় বিকেম হবে, নয় বিকামস হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা হবে। এবার দেখো একটু আগেই পড়লাম ইউ প্লুরাল ছিল তাই ক্লাম, ইট সিঙ্গুলার, ক্লাইম ইট সিঙ্গুলার আছে, তাই এখানে কি বসবে? একদম ঠিক ভাবছো তোমরা, যে মেন ভার্বটাই বসবে তার সাথে এস বসতে হবে, বিকামস। একটু আগে এর জন্য এই কনসেপ্টটা শেখালাম। দেখো বিকেম পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে অপশন তোমাকে দিতেই পারতো বিকাম, তাহলেও কনফিউজ হতো অনেকে অপশনে দিতে পারতো বিকাম, তাহলেও কনফিউজ হতো, এটাও রং হতো, আনসার হবে বিকামস।
কারণ মেন ভার্বের সাথে এস বসালেই সিঙ্গুলার হবে, তাছাড়া তো সিঙ্গুলার হবে না। ক্লিয়ার কনসেপ্ট? চলো ফাইন, ভেরি গুড। চলো এবার একটা যাব ভোকাবুলারিতে। চলো পড়ো। কোয়েশ্চেন পাই উপরে দেখো কি বলছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, মানে সিনোনিম চাইছে। বানা আছে, ক্লিয়ার? চল পড়া যাক। অপিউলেন্ট, দেখো আমি প্রথমে আবার একটু বলি যে এইটা আনসার বললে আমার কোনো লাভ নেই, তাও আমি আনসার বলে দিই। এর আনসার হবে রিচ, ঠিক আছে? সিনোনিম চাইছে রিচ। আগে এবার বলি এটা কিভাবে আমরা আনসার করলাম হঠাৎ করে, ঠিক আছে? মুখস্থ আছে নাকি কি প্রসেসে করলাম সেটা একটু বলি। দেখো প্রথম কথা, সিনোনিম অ্যান্টোনিম তোমরা যদি এর আগের ক্লাস দেখো, এর আগের ক্লাসে আমি বলেছি সিনোনিম অ্যান্টোনিমকে আমরা 3টে ওয়েতে পড়ব। সেই 3টে ওয়ে কী কী? নাম্বার 1, ভোকাবুলারি ভ্যাকসিন মিন্স চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? এটা একটা। এখানে আমরা 70টা নোটস পড়বো, মানে 70টা ওয়ার্ড, মাত্র 70টা ওয়ার্ড, তার সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ামস 1 ওয়ার্ড এবং তার মধ্যে থেকে যা যা ডিটেলস আছে। তারপরে পড়বো আমরা স্টাডি মেটেরিয়াল অ্যালফাবেটিক্যালি, এটা বাড়িতে পড়তে দিই, আমি ক্লাসে প্র্যাকটিস করাই, এটা একটা ওয়ে। আর তারপরে পড়বো আমরা হিন্দু এডিটোরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস স্ট্যান্ডার্ডস যে পেপার আছে তার যে একটা কোর কংক্রিট পার্টগুলো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে সিনোনিম অ্যান্টোনিম, এটাও আমি তোমাদের নোটস দিই, ওকে? তারপরে ক্লাসে প্র্যাকটিস হয়। এই 3টে শুধু পড়লেই হবে না, এই 3টের প্র্যাকটিস সেট হবে। কীরকমভাবে? ধরা যাক ভোকাবুলারি ভ্যাকসিন আমি 1, 2, 3 পড়ালাম, তার একটা প্র্যাকটিস সেট। আবার 4, 5, 6 পড়ালাম, তাহলে সেকেন্ড যে প্র্যাকটিস সেটটা হবে সেটা 1 থেকে 6 পর্যন্ত হবে। আবার 7, 8, 9 পড়ালাম, তাহলে এবার থার্ড যে প্র্যাকটিস সেটটা হবে সেটা 1 থেকে 9 পর্যন্ত হবে। এই সিরিজে আমরা প্র্যাকটিস সেট করব। এটা হচ্ছে ভোকাবুলারি ভ্যাকসিনের প্র্যাকটিস। সেকেন্ড প্র্যাকটিস সেট কার করব? স্টাডি মেটেরিয়াল। অ্যালফাবেটিক্যালি আমি পড়া দিলাম A and B প্র্যাকটিস সেট, এর প্র্যাকটিস সেট 1। এর পরের বারে যখন পড়া দেবো A B C D প্র্যাকটিস সেট 2, তারপরে এবারে A B C D E F G একটু বেড়ে যাবে, প্র্যাকটিস সেট 3, এভাবে শেষ করব। আর তারপরে হিন্দু এডিটোরিয়াল আমি তোমাদের একটা প্যাসেজ পড়াবো, সেখান থেকে লেখাবো, আদার্স বাইরের নোটস দেবো। আমার ফেসবুক গ্রুপে আমি প্রচুর নোটস পোস্ট করি, সেগুলিও তোমরা দেখতে পারো, ঠিক আছে? কোয়েশ্চেন অফ দ্য ডে পোস্ট করি। এইভাবে আমরা ভোকাবুলারি অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে? যেখানে তোমার একটা মানে মেমোরিতে ঢুকে যাবে ওয়ার্ডটা এবং চোখে দেখলেই আটকে যাবে যে এটা হবে আনসার। এইভাবে আমরা ভোকাবুলারি পড়বো, মানে ওই রকমভাবে নয় একটা ওয়ার্ডের একটা সিনোনিম বললাম ওইভাবে পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এই হচ্ছে 3টে বই। তা তোমাকে আমি একটু দেখাই বিষয়টা এবার। তাহলে অপিউলেন্ট বলছে, অপিউলেন্ট মানে রিচ। এর যখন আমরা ভোকাবুলারি পড়বো, এর ভোকাবুলারি আমরা L1, L2, L3 এইভাবে স্টার্ট করি, L1, L2, L3 এভাবে স্টার্ট করি। ধরো রিচ আছে, তো আমরা এখানে লিখবো রিচ, ওয়েলদি, ল্যাভিশ। তারপরে আমরা তারপরের একটু লেভেল ওয়ার্ড বাড়াবো, প্লেন্টি, ঠিক আছে? ওকে, তারপরে ধরো বললাম যে প্লেন্টির পরে অনেক সময় দিয়েছে আপলেন্টি, ঠিক আছে? অ্যাম্পল, ওকে, অ্যাবান্ডান্স। তারপরে এখানে করব হচ্ছে প্লেথোরা, অপিউলেন্ট, অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে? এবার এর 1 ওয়ার্ড পরীক্ষা এসছে, গভর্নমেন্ট বাই ওয়েলদি গভর্নমেন্ট, বা গভর্নমেন্ট বাই আ লট অফ মানি, বা গভর্নমেন্ট বাই রিচ, মানে রিচ গভর্নমেন্ট যদি বলো তো তাকে আমরা বলি প্লুটোক্রেসি, ঠিক আছে? প্লুটোক্রেসি, ওকে? তো এই যে জিনিসগুলো, ঠিক আছে? ওকে, এই যে জিনিসগুলো এগুলি আমরা পুরো ডিটেলে পড়ব, ক্লিয়ার? তো এগুলি পড়লে কি হবে যে আজকে অপিউলেন্ট পাচ্ছ, কালকে দেখবে পরীক্ষায় পাচ্ছ প্লেথোরা, তার পরের দিন ধরো পরীক্ষায় পাবে আবার অ্যাম্পল, তার পরের দিন আবার পরীক্ষায় পাবে অ্যাফ্লুয়েন্ট,
তারপরের দিন আবার পরীক্ষায় পাবে হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো মানে জলের ওভারফ্লো না, মানির ওভারফ্লো, ঠিক আছে। তারপরের দিন আবার পরীক্ষায় পেতে পারো হচ্ছে কি এনিথিং পেতে পারো, এনিথিং, ওকে। তারপর যেমন পেলে এখানে রিচ, ঠিক আছে, ল্যাভিশ, ওকে, অ্যাবান্ডান্স, এগুলি পেতে পারো, ঠিক আছে। তো এগুলি এক একটা করে আসতে পারে, রাইট। তাহলে এর আনসার কী হবে? রিচ। এবার এর অ্যান্টোনিম পরীক্ষা আসতে পারে। অ্যান্টোনিম অনেকেই বলবে, প্রথমে বলবে পুয়ার, পভার্টি, L2তে আসলে ডেস্টিটিউশন, রেস্ট, আরও আসে L2তে স্ক্যান্টি দিতে পারে, ঠিক আছে। স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্ক্যান্টি মানে হচ্ছে কম, ঠিক আছে। স্কারসিটি, ডার্থ, পসিটি, এগুলি সব তোমার পরীক্ষায় পড়তে পারে। তো এগুলি হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাগুলো আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমরা এক একটা জায়গাকে সিনোনিম অ্যান্টোনিম ফাউন্ডেশন ক্লাসে পড়ি এবং সেখানে বোঝাই। তো আজকে আমি অপিউলেন্ট নিয়ে বললাম, তো তোমরা অ্যান্টোনিমগুলো লিখে রাখতে পারো। পোর, পভার্টি, পেনিউরি, ঠিক আছে। তারপরে তুমি লিখতে পারো যে ডেস্টিটিউট, রেচ, স্ক্যান্টি। তারপরে L3তে লিখতে পারো স্কারসিটি, ডার্থ, পসিটি, ঠিক আছে, ওকে, এগুলো লিখতে পারো। স্কারসিটি মানে কম, মানে অভাব। ইনসাফিসিয়েন্সি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কমপ্লিট। এবার এটা পড়লে হবে না, এবার এটা পড়ার সঙ্গে সঙ্গেই অপশানগুলো দেখো, অপশানগুলো পড়তে হবে। কারণ আজকে যেটা এখানে কোয়েশ্চেনে আসছে, কালকে এই অপশানসগুলো হয়তো কোনো না কোনো পরীক্ষায় চলে এসছে, ওকে। তাহলে বেশি না, ফেকের সিনোনিম প্রচুরবার আসতে পারে। স্পিউরিয়াস, SPURIOUS, স্পিউরিয়াস বহুবার এসছে। স্পিউরিয়াস মানে ফেক, ডুপ্লিকেট, ফোর্জড, ঠিক আছে, কাউন্টার ফেট, ওকে। তো কাছাকাছি মানে অ্যাপ্রক্স মিনিংও এমবেজেল আসতে পারে। এমবেজেল মানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট নথি চুরি করা বা গভর্নমেন্ট নথিকে জাল করা, এগুলিকে আমরা বলি এমবেজেলমেন্ট। স্পেলিং কারেকশন এসছে এমবেজেলমেন্ট, কাউন্টার ফেট, ফোর্জ, ফেক, ঠিক আছে, ডুপ্লিকেট, ফেব্রিকেট, এগুলি এখান থেকে সিনোনিম আসতে পারে, ওকে। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রক্স সবই পড়তে হবে। গ্লুমি কথাটার মানে হচ্ছে বিষণ্ণ। এবার গ্লুমি মুড যদি হয় তো সেখানে তুমি পড়তে পারো মোরোজ, ল্যামেন্ট, বিমোন, মেলাঙ্কলি, ওকে। তারপরে ধরতে পারো যে তুমি রিমোর্সফুল, রুফুল, রাইট। তো এর অপোজিট হচ্ছে কি? র্যাপচার মানে আনন্দ, ডিলাইটফুল, প্লেজার, ওকে, ইলেশন, ইবুলুয়েন্স, এগুলি হচ্ছে তার সিনোনিম। জুবিলিয়েন্ট, জোভিয়াল, এগুলি তার অ্যান্টোনিম। গ্লুমির তাহলে সিনোনিম হচ্ছে বিষণ্ণ, বিমোন, ল্যামেন্ট, এগুলি মনে রাখবে। মোরোজ, মোর্নফুল, মেলাঙ্কলি। সেলফিশ মানে যে স্বার্থপর, এর বহুবার সিনোনিম এসছে ইগোইস্ট, ঠিক আছে, ইগোইস্ট। কিন্তু এখান থেকে দেখো হোমোনিম বা প্যারোনিম বা হোমোফোনে কি চলে আসছে? ইগোটিস্ট মানে কি? যে নিজের ব্যাপারে ব্র্যাগ করে, বা বলতে পারো ইডিয়ামস হিসেবে ব্লো ওয়ান স্টাম্পেড, নিজের ঢাক নিজে পাঠায়। আর বলতে পারো তুমি এখান থেকে বলতে পারো ইগোটিস্ট থেকে সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, প্রাউডিস, নবিস, সুপারসিলিয়াস, হটি, এই সেন্সগুলো এখানে আসবে। কাইন্ড অফ অ্যারোগেন্সি, ঠিক আছে, ওকে। তো এইখান থেকে এই সিনোনিমগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে অল্ট্রুইস্টিকও আসতে পারে। অল্ট্রুইস্টিকের অ্যান্টোনিম এসছে সেলফলেসনেস, মানে যে ওয়েলফেয়ার অফ পিপলের জন্য কাজ করে স্বার্থপরহীনভাবে, মানে স্বার্থপর না হয়ে, ঠিক আছে, স্বার্থপর না হয়ে যে ওয়েলফেয়ার অফ পিপলের কথা ভাবে তাকে আমরা বলি অল্ট্রুইস্ট। তো এই হচ্ছে তোমার ডিটেল স্টাডি, রাইট। তো এগুলো একটু প্লিজ লেখো, যতগুলো বললাম লেখো। 1 মিনিট, একটু জলটা খেয়ে আসি। লেখো।
ডান সবার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি তাহলে। নেক্সট আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসি, করো। নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং। এখানে ধরো আরেকটাও আমি অপশন দিলাম ইতে, ফর। ভাবো সবাই। হয়েছে? চলো ফাইন, চলো আনসার দিয়ে দিই। দেখো এটার আনসার হবে সিন্স। ওকে, দেখো সিন্স কথাটা দুটো মানে দাঁড়ায়, একটা প্রেপোজিশন হিসাব হলে বাংলায় থেকে, একটা কনজাংশন হলে কারণ। বললাম সিন্স হি ইজ রিচ হি ক্যান বাই এনিথিং, যেহেতু সে রিচ মানে বিকজ, তাহলে বিকজ অ্যাজ সিন্স সেম মানে। এটা হচ্ছে কনজাংশনের দিক থেকে, আর এটা হচ্ছে প্রেপোজিশনের দিক থেকে। তাহলে প্রেপোজিশনের দিক থেকে সিন্সের মানে থেকে, ঠিক আছে। তাহলে এখানে তো ফ্রম মানেও থেকে, অফ মানে তো এখানে হবে না, কোনো সেন্স নেই, টিলেরও কোনো সেন্স নেই, ঠিক আছে। টিল মানে পর্যন্ত, এখানে টিল কোনো সেন্স নেই। তাহলে এখানে বসতে পারে ফ্রম, এখানে বসতে পারে সিন্স, এখানে বসতে পারে ফর। তাই তিনটের একটা বেসিক ডিফারেন্স হয়। ওকে, তো সেই ডিফারেন্সটা কীভাবে? তো নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং। তাহলে নেহা সকাল থেকে কাঁদছে, তো থেকে মানে তো এখানে ফর হলো না কেন স্যার, প্রশ্ন আসবে। এবার দেখো আমরা সিন্সের একটা ছবি বানাই, ঠিক আছে, বা ফরেরও একটা ছবি বানাই। তো এরা দুটো তখনই ইউজ হবে যদি এর আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট থাকে। এবার প্রেজেন্ট পারফেক্ট তখনই থাকবে যদি সেই ভার্বটা একটা নন কন্টিনিউয়াস ভার্ব হয়। কী ভার্ব বললাম? একটা নন কন্টিনিউয়াস ভার্ব হয়, তখনই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মানে প্রেজেন্ট পারফেক্টে বসবে। এক্সাম্পল দেবো আমি। আর এদের পরে কি বসে? এদের পরে বসে যদি টেন্স হিসাবে বসাও তাহলে সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্ট। তাহলে এর যদি একটু ছবি আঁকি তাহলে জিনিসটা কেমন হয়? জিনিসটা ধরা যাক এখন বাজে হচ্ছে 11:40, 11:30 অ্যাপ্রক্স হলো। তাহলে কাজটা শুরু হয়েছে সকাল থেকে, মানে ধরো 7টার থেকে তার কান্না শুরু হয়েছে, চলছে 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 11:30 পর্যন্ত চললো। তারপরেও কি চলছে? ছবি বলছে হ্যাঁ, সেন্টেন্স বলছে হ্যাঁ চলছে। তার মানে কোনো কাজ পাস্টের কোনো একটা টাইমে শুরু হয়ে যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমরা দুটো জিনিস পাই, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমরা পেয়ে যাই পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো সিন্স, যাতে বাংলায় আসে থেকে মানে। তাহলে এই পয়েন্ট অফ টাইম কথাটার মানে কি? একটা নির্দিষ্ট সময় থেকে, মানে বলি 1990 সাল থেকে, 2005 সাল থেকে, ওকে, জানুয়ারি মাস থেকে, ওকে, তারপরে ধরতে পারো যে এখানে যে বলছে সকাল থেকে, বিকেল থেকে, সন্ধ্যে থেকে, ঠিক আছে, সকাল 10টা থেকে, ঠিক আছে, এই যে সকাল 10টা থেকে সে পড়ছে, তো হি হ্যাজ বিন স্টাডিং বা হি হ্যাজ বিন রিডিং সিন্স 10 o'clock বা 10 AM, ঠিক আছে, এই যে সকাল থেকে 10টা, তাহলে টাইমিং দিচ্ছে। তো যখন কোনো কাজ পাস্টে শুরু হবে, চলবে, শেষ হবে না, চলতে থাকবে, পাস্টে শুরু হয়ে চলতে থাকবে, তো তখন সেখানে আমরা ইউজ করব সিন্স। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সিন্সের বাংলা মানে থেকে আসবে, আর টেন্স ছবি ক্লিয়ার করে দেবে। আরেকটা হবে
পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, তখন আমরা ইউজ করব ফর। তাহলে এটা কি মানে দাঁড়াবে? ধরে, 2 ঘন্টা ধরে, 10 বছর ধরে, 3 মাস ধরে, ওকে, 10 মিনিট ধরে, ঠিক আছে? তাহলে মানে এই যে ধরে কথাটা যখনই আসবে তখনই আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাবে। আমরা তখন কিসে নিয়ে চলে যাবো ওকে? আমরা চলে যাব ফরে নিয়ে। তাহলে ফর মানে ধরে বা পয়েন্ট অফ বা ডিউরেশন অফ টাইম। এর সাথেও আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, পরে সিম্পল পাস্ট থাকতে পারে। এখান থেকে অনেক এরর কারেকশন হয়। এটা একটা কোন চ্যাপ্টারের কনসেপ্ট? এটা একটা টেন্সের চ্যাপ্টারের কনসেপ্ট। এবার দেখো ফ্রমের বিষয়টা আলাদা। এটা প্রথম কথা একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, কারণ এটাও ফ্রম মানে থেকে বোঝায়। কি বোঝায়? থেকে বোঝায়। ওকে, দেখো এর আগের অপশনই ফ্রম আছে, ঠিক আছে? তো থেকে বোঝায়। তো এটা যখন থেকে বোঝাবে, এটা কোন টেন্স সাধারণত সিগনিফাই করে একে? এ জেনারেলি পাস্ট টেন্সকে সিগনিফাই করে, ঠিক আছে? জেনারেলি পাস্ট টেন্সকে সিগনিফাই করে, মানে ঘটনাটা পাস্টে টেন্সের উপর মানে বিষয়টা থাকবে, ঠিক আছে? তা তখন আমরা একে কি বলবো? ফ্রম বলবো। এবং শুধু পাস্টও না, বলা হয় এ কখনো কখনো ফিউচার টেন্সকেও সিগনিফাই করতে পারে। যেমন ধরো বললাম আওয়ার ক্লাস উইল স্টার্ট ড্যাশ 8 PM, তাহলে আমাদের ক্লাসটা স্টার্ট হবে 8টার থেকে। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বসাবো? ফিউচার টেন্স আছে, ফ্রম বসাবো। এখানে যদি কোয়েশ্চেনটা হ্যাজ বিনের জায়গায় হ্যাড বিন থাকতো তাহলে পাস্ট হয়ে যেত, তখন কি বসাতাম? ফ্রম বসাতাম। তাহলে থেকে দুটো মিনিং, সিন্স আর ফ্রম। তাহলে সিন্স হচ্ছে থেকে পয়েন্ট অফ টাইম, আর ফ্রম হচ্ছে থেকে পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে আমরা ইউজ করব। ওকে, ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা? আচ্ছা, এই যে একটু আগে বললাম যে ওই যে প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা, WBCS পরীক্ষা এসেছিল আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স 2021। তারপরে আমি, তার বাংলা কি? আমি তোমাকে চিনি 2011 সাল থেকে। এই ট্রান্সলেশনটা কি ঠিক? একদমই ঠিক নয়। কারণ নো হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব বা স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব কি? যে সমস্ত ভার্বের আইএনজি ফর্ম ইউজ করে তাদের প্রোগ্রেসিভ ভার্ব ফর্ম বানানো যাবে না। তার মধ্যে অনেক আছে, নো আছে, সি আছে, ডিজায়ার আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। ওকে, তো সেটাও টেন্সের কনসেপ্টে আমরা পড়ি। তাহলে এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট মনে রাখবো। এই যে বললাম নো ভার্বটা, একে কখনো হ্যাভ বিন নোয়িং, হ্যাড বিন নোয়িং, ওয়াজ নোয়িং, অ্যাম নোয়িং কিছুতে বানানো যাবে না। উইল হ্যাভ বিন নোয়িং বা উইল বি নোয়িং কোনো আইএনজি ফর্মই বানাবো না। তো আমাকে যদি বলে যে আমি তাকে 2011 সাল থেকে চিনি, এর ট্রান্সলেশন কী হবে? তার আনসার হবে আই হ্যাভ নোন হিম সিন্স 2021। আই হ্যাভ নোন হিম সিন্স 2021। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ঠিক তার আগের টেন্সে প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফার করে দেবো। তাহলে আমার গল্প শেষ। বলো ক্লিয়ার? চলো, যা লেখা লিখতে পারো। ফুল ডিটেল অ্যানালিসিস করতে হয়, ফুল ডিটেল অ্যানালিসিস এক একটা কোয়েশ্চেনে। তাহলে এবার কোয়েশ্চেন দেখো, নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ মর্নিং, তাহলে কী হয় বলো? রাইট, সিন্স। আচ্ছা, মর্নিংয়ে যা যেত নেহা হ্যাজ বিন ক্রাইং ড্যাশ 2 আওয়ার্স, তাহলে কী হতো? বলো না, বলো। এক্সিলেন্ট, তাহলে হতো ফর। খুব ভালো আনসার। ওকে, তাহলে হয়ে যেত ফর। বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো সবার? বসি, লেখো লেখো লেখো। হয়েছে? চলো ফাইন। নেক্সট কোয়েশ্চেন দেখো, অপুলেন্টের পরে আর একটা সিনোনিম। বাহ, দেখো কি সিনোনিম। এবার তো সবাই পারবে, বলে ফেলো। কমপ্লিট?
চলো ফাইন, দেখো মোরোজ পড়েছো? মোরোজ এক্ষুনি তো বললাম, মোরোজ, মোরোজের সিনোনিম এক্ষুনি বললাম না, মোরোজ। তাহলে মোরোজ এই কথাটা মানে কি? মোরোজ এই কথাটা মানে হচ্ছে বিষণ্ণ বাংলায়। স্যাড, সরো, রিগ্রেট, গ্রিফ, গ্লুমি, বিমোন, ল্যামেন্ট, মেলাঙ্কোলি, মোরোজ, মোর্নফুল, ঠিক আছে, ডেপ্লোর। ওকে, এগুলো তুমি সব কটা ইউজ করতে পারো। রুফুল বললাম এক্ষুনি, তাহলে এখান থেকে আনসার কী হবে? গ্লুমি। এর আগের কোয়েশ্চেনই দেখো যেটা আছে গ্লুমি, আমরা এক্ষুনি বললাম যে অপশন পেলেই তুমি পেয়ে যাবে। এর পরের কোয়েশ্চেনেও দেখো সেম অপশন তুমি পেয়ে গেলে। ক্লিয়ার? ওকে, চলো লিখে নাও সিনোনিমগুলো সব লেখো। আবার বলছি আমি, স্যাড, সরো, মোরোজ, ঠিক আছে, গ্লুমি, মোর্নফুল, এক এক করে লেখো। মোর্নফুল, মোরোজ, ডেপ্লোর, সব লেখো। হয়েছে? চলো, ভেরি গুড। একটু ফাস্ট লিখবে। চলো এবার অপশানসগুলো আমরা একটু পড়ি। আচ্ছা বলো তো, স্যাভি, ওই যে এখানে আছে ফ্ল্যাটার, প্রথম থেকে পড়ি। স্যাভিটা তো পরীক্ষা এসছে অনেকবার, প্রথম থেকে পড়ি আমরা। বলো বলো ফ্ল্যাটার কথার অর্থ কী? রাইট, ঠিক। দেখো ফ্ল্যাটার কথার অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে তোষামত করা। ওই যে আমরা বলি না তেল দেওয়া, ঠিক আছে, তাকে বলি আমরা তেল দেওয়া বা তোষামত করা, একে আমরা বলি ফ্ল্যাটার। ওকে, তাহলে এই ফ্ল্যাটের কথা সিনোনিম কী কী এসছে? তুমি বলতে তো পারো অয়েলিং, সেটা তো সিনোনিম নয়। তোষামত করা, ফ্ল্যাটের কথা সিনোনিম এসছে ক্যাজুয়াল, CAJOLE, বহুবার এসছে পরীক্ষা, ক্যাজুয়াল। তারপরে তুমি বলতে পারো যে উইডল, WHEEDLE, উইডল, ঠিক আছে, ক্যাজুয়াল, উইডল, দুটো বহুবার এসছে পরীক্ষা। ওকে, এই ক্যাজুয়াল আর উইডল শব্দটা বহুবার পরীক্ষা এসছে, তাহলে এই কথা লিখে রাখবে, ক্যাজুয়াল বা উইডল, ফ্ল্যাটার মানে বাংলা লিখে রাখবে তোষামত করা, ঠিক আছে। আর একটাও লিখতে পারো কোক্স, COAX, কোক্স, কোক্স, CAJOLE, ক্যাজুয়াল, WHEEDLE, উইডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে ওয়ার্ড, ঠিক আছে, ক্যাজুয়াল, উইডল, ফ্ল্যাটার, হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ফ্রেন্ডলি। এর অ্যান্টোনিমও তুমি লিখতে পারো। এর অ্যান্টোনিম হচ্ছে কাউকে থ্রেট করা। তার সিনোনিম কী কী আছে? অ্যাডমনিশ, চাইড, ওকে, থ্রেট, ওয়ার্ন বা লুম, ঠিক আছে, অ্যাডমনিশ, চাইড, থ্রেট, তারপরে হচ্ছে থ্রেটের পরে এসছে কি বললাম? লুম বা ওয়ার্ন। ওকে, এবার এই অ্যাডমনিশ কথাটা মানে আবার বকাঝকা দেওয়া এক তরফ থেকে হয়, অ্যাপ্রক্স মানে, ঠিক আছে। তো সেখানে যদি বকাঝকার সিনোনিম আসে তাকে তার হবে রিবিউক, রেপ্রিম্যান্ড, স্কোল্ড, রিবিউক, রেপ্রিম্যান্ড, স্কোল্ড, ঠিক আছে। ওকে, আবার এদিকে হচ্ছে অ্যাডমনিশ, চাইড, লুম, থ্রেট, ওয়ার্ন, এই পাঁচটা, এদিকে তিনটে। তো এগুলো আমরা ভোকাবুলারি হিসাবে লিখবো, এভাবে তুমি লিখতেও পারো, বা যখন আমার সাথে ভোকাবুলারি পড়বে তখন এভাবে তো আসবোই আমরা, হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসে দেখো ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে কী কী লিখতে পারো? অ্যাফেবল, অ্যামিয়েবল, অ্যামিকেবল, জেনিয়াল, কর্ডিয়াল, অ্যামিটি। অ্যাফেবল, অ্যামিয়েবল, অ্যামিকেবল, জেনিয়াল, কর্ডিয়াল, অ্যামিটি, এটা। এর অ্যান্টোনিম হিসাবে এসছে ফো, এনিমি, এনিমিটি, হস্টালিটি, ঠিক আছে, অ্যান্টিপ্যাথি, এগুলো এসছে অ্যান্টোনিম হিসাবে। ওকে, আর এই স্যাভি, এই স্যাভি কথাটা মানে হচ্ছে যে কোনো বিষয়ে ক্রাফটসম্যানশিপ বা কোনো বিষয়ে স্কিলফুল বা কোনো বিষয়ে প্রফিশিয়েন্ট। আমরা দেখবে কেউ যদি কম্পিউটার স্কিল ভালো জানে বা ইন্টারনেট স্কিল ভালো জানে বা মোবাইল অপারেট করতে ভালো জানে, তাকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশে একটা পার্টে লিখি টেক স্যাভি। এই টেক স্যাভি কথাটা মানে লিখেছি যে টেকনোলজিতে শুট, যে টেকনোলজিতে প্রফিশিয়েন্ট, তাকে আমরা টেক স্যাভি বলি। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? চলো লিখে নাও। হলো? এ বলো, দেখো আমরা করলাম তো এই 5টা শব্দ মাত্র, মানে 5টা কোয়েশ্চেন, 1 2 3 4 5 6, 6টা কোয়েশ্চেন করলাম। এবার সত্যি কথা বলো তো, যারা পুরো ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখলে আমার সাথে 50 মিনিটের ক্লাসটা, তা কতটা নলেজ নিয়ে গেলে আজকে?
কতটা কোয়ান্টিটি নিয়ে গেলে, কতটা কোয়ালিটি নিয়ে গেলে। এবার এই 50 মিনিটে কিন্তু 100টা কোয়েশ্চেনও করিয়ে দেওয়া যায়। চলো লিখতে থাকো তোমাদের আনসার এ, এটার আনসার এ, এটার আনসার বি, এটার আনসার সি, এটার আনসার ডি। এসব করলে কী করে হবে? ইউটিউব ক্লাসও করো, প্রোডাক্টিভ ইউটিউব ক্লাস করো। ইউটিউব তো খুব ভালো জায়গা, যেখানে প্রোডাক্টিভিটির ক্লাস হয়, সেখানে করলে অবশ্যই তোমার লাভ হবে, কেন হবে না? ক্লিয়ার? তাহলে ভালো মতো এই যে যতগুলো বললাম, এর পরের স্টেপে যখন আমি আবার ইউটিউবে প্র্যাকটিস ক্লাস করাবো, তখন আমি এরপরে 6 নাম্বার এক পর্যন্ত হলো আমাদের, এরপরে আমি 7 নাম্বার থেকে করাবো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এরপরে ক্লাসে হয়তো আরও আমরা 7 থেকে 8টা কোয়েশ্চেন করলাম। এভাবে আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট করাবো। কিন্তু আমি আবারও বলছি, এটা প্রসেস তো ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। তবে এটা কন্টিনিউ করতে গেলে তোমাকে আমার এই যে ক্লাসটা আছে 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন, এটা করো। এটা আমরা খুব প্রসেসে পড়ি। এটা আমরা প্রথম আমরা যখন পড়াশোনাটা করি না, আমরা প্রথম যখন ক্লাসটা শুরু করি, আমরা প্রথম প্রায় 35 মিনিট পর্যন্ত প্রতিদিন একটা প্র্যাকটিস সেট করি। তারপরে রিমেনিং 25-এ আমি একটু ফাউন্ডেশন করাই। যেমন কালকে আমি ফাউন্ডেশনে প্রোনাউন চ্যাপ্টার পড়িয়েছি, তার আগের দিন পড়িয়েছিলাম ভার্বের চ্যাপ্টার, তার আগের দিন ডেসক্রিপটিভ ট্রান্সলেশন হয়েছিল, তার আগের দিন লেটার রাইটিং হয়েছিল। ঠিক আছে? তো এভাবে 25 মিনিট আমরা ফাউন্ডেশন আর 35 মিনিট আমরা প্র্যাকটিস সেশন করি 1 আওয়ারের ক্লাসকে। আমার বেশি সময় পাই না, কিন্তু কিন্তু আমি রেগুলার ওই অ্যাপের প্রত্যেক দিন ক্লাসে আমি রেগুলার। তোমাদের জুলাই মাস থেকে শুরু করেছি 1, 2, 3, 4 করে ফাউন্ডেশন কোর্সেস। আজকে মনে হয় 14 নম্বর ক্লাস হতে যাবে। তো তোমাদের বলা হচ্ছে রোজ রেগুলার ভালো করে ক্লাসগুলো যদি একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের ডেভেলপ হবে। এবং এই ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস, যেগুলো তুমি একটা করে পাবে। এবার তোমার মনে হতেই পারে যে স্যার আমি বেশি ক্লাস চাই। তো বেসিক ক্লাস চাইলে তোমাকে কি করতে হবে? তোমাকে চলে আসতে হবে আমাদের ব্যাচে। কোন ব্যাচে? আমাদের ফাউন্ডেশন ব্যাচে। তো তার আগে তোমাকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি থেকে আমাকে আমার প্রোফাইলটাকে ফলো আপ করবে। এই প্রোফাইলটাকে ফলো আপ করবে। আর আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চাও, তাহলে ফেসবুক বা টেলিগ্রাম থেকে আমাকে মেসেজ করবে যে স্যার আমি হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাই, আমি ফ্রি ক্লাসগুলো করতে চাই। ঠিক আছে? তো তুমি ফলোয়ার্সে অ্যাড হয়ে যাবে, তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ক্যাটাগরি হচ্ছে দুটো এখন, WBPSC ক্যাটাগরি, যাতে আমরা WBCS মেন্স, প্রিলিমস, মেন্স এবং SSC, CGL, CHSL এদের পড়াচ্ছি। আর WBP জেনারেল কম্বাইন্ডে আমরা পড়াচ্ছি কেপি কনস্টেবল, WBP মেন্স হয়ে গেল, এবার KP SI মেন্স আসবে, দিল্লি পুলিশ কনস্টেবল, ফেজ 10, MTS, GD এদের জন্য আমরা পড়াচ্ছি। ঠিক আছে? তো তুমি যদি মনে করো সেন্সিবল সাবস্ক্রিপশন সিলেকশন আসবে, তাহলে কথা বলাটা অবশ্যই জরুরি। ঠিক আছে? তো আমার সাথে একবার কথা বলে নিও, তাহলে তোমাকে আমি অনেকগুলো জায়গায় গাইডেন্স দেবো। এবং এই যে মেগা অফার এই মুহূর্তে যেটা আমাদের আছে, তোমাদের প্রাইস অনেক কম পড়বে। সেটা কি? সেটা হচ্ছে যে 29শে জুলাই পর্যন্ত তোমাদের অফারটা রাখা হয়েছে, যে যারা 2 বছর এবং 1 বছরের সাবস্ক্রিপশান নেবে তাদের বেনিফিটের সব থেকে বেশি হবে। 2 বছরের কোর্স হচ্ছে 17,500 টাকা, ডিসকাউন্ট করে পড়বে 14,045 টাকা, আর এদিকে 12,000 টাকা ডিসকাউন্ট করে পড়বে 9,656 টাকা। এখানেই শেষ নয়, এটাতে তুমি ফ্ল্যাট 20% পাবে। এই রেফারেল কোডটা একমাত্র ইউজ করলেই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং তারপরে হচ্ছে এরপরে আরও আপ টু 10% ডিসকাউন্ট পাবে। তোমাদের যে কয়েন্স হয়েছে সেই কয়েনটাকে রিডিম করালে তুমি আরও 10% অফ এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি টোটাল কত পার্সেন্ট পাচ্ছ? তাহলে 30%। তোমার কস্টিং পড়বে এখানে 12,600 থেকে, ওই ধরে রাখো যার যেরকম কয়েন্স আছে 13,000 টাকা। আর এখানে পড়বে হচ্ছে গিয়ে ধরে রাখো 9,656, তো মোটামুটি ধরে রাখো 8,888 টাকার থেকে 9,000 টাকার মতো পড়বে। ঠিক আছে? সো অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবস্ক্রিপশন নাও এবং কথা বলো সাবস্ক্রিপশন নেওয়ার আগে। যারা WBPর প্রিপারেশন নিচ্ছ তাদেরও এই কস্টটা পড়বে, এই কস্টটা বাদ দিয়ে এই কস্টটা পড়বে, তার উপর আরেকটু ডিসকাউন্ট হলে মোটামুটি 5Kর মতো পড়বে, 5,000 টাকার মতো তোমাদের পড়বে, 4,700 থেকে 5,000 মতো পড়বে। ক্লিয়ার হলো? আচ্ছা, আমাদের 24 তারিখে একটা এক্সাম ছিল, সেটা তো হয়ে গেছে। আর আমাদের আপকামিং ব্যাচে এই একটা ব্যাচ আসছে। ঠিক আছে? প্রিলিমিনারি অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুল সার্ভিসের আর একটা ফাউন্ডেশন কোর্স আসছে WBPর উপরে। আর তোমরা যদি WBPSC সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে অবশ্যই এই একটা ব্যাচ আসছে মেন্সের উপরে, সব ভালো এডুকেটরকে নিয়ে। আমার ব্যাচ এর একটা আগে চলে এসছে একটা ব্যাচ, তো তোমাদের এটা সেকেন্ড ব্যাচ আসছে। ঠিক আছে? এবং তোমরা এই যে অফারটা অ্যাভেল করো, এবং অবশ্যই সুশোভন লাইভ এই কোডটা কিন্তু মাস্ট অ্যাপ্লাই করবে, সুশোভন লাইভ।
ঠিক আছে? ওকে, SUSOVANLIVE, ক্লিয়ার হলো? চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তাহলে আজকে এতটাই ক্লাস থাক, আবারও একটা সেশনে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো, আর প্রতিদিন লাইভ ক্লাসে এসে আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ সবাইকে।